আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আবারও আমাদের আলোচনার অনুষ্ঠান খোঁজ খবরে পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকের আলোচক, সম্মানিত আলোচক, আপনাদের নিয়মিত এই অনুষ্ঠানে যিনি আলোচক হিসেবে থাকেন, আপনাদের সবার পছন্দের, যার আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং মন্তব্য করেন, মেজর আখতারুজ্জামান রঞ্জন, রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব। আখতার ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তবে আমরা শুরু করবো। আজকে লম্বা আমি ভূমিকা করছি না, একটাই ছোট মানে ভূমিকার মধ্যে দিয়ে, সেটা হলো গণভোট নিয়ে দর্শকদের আমাদের একটা দাওয়াত ছিল। সরকার গণভোটের দিকে এগুচ্ছে, গণভোট করার জন্য ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছে, ইলেকশন কমিশন আগাচ্ছে। সরকার জাতীয় নির্বাচনের দিন গণভোট করতে চায়। বিএনপির দাবির সঙ্গে অনেকটা একমত বলা যেতে পারে। বিএনপি এরকমই চেয়েছিল। তবে জামাতে ইসলামী, বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দল যারা আছে তার মধ্যে জামাতে ইসলামী এই গণভোট তারা এখনো পর্যন্ত আন্দোলনে আছে এবং আগামীতেও অল্প কয়েকদিনের মধ্যে, আগামী 10 থেকে 12 দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এটা বাংলাদেশের রেয়ার দেখা গেছে যে ইলেকশন মুখী দল আবার তারা নমিনেশন দিচ্ছে, সারা দেশে নমিনেশন দিয়ে রেখেছে, আবার তারা গণভোটটা ইলেকশনের আগে এখনো চাচ্ছে, ইভেন বলেছে জেনোসাইড হবে। নাম্বার 1 ইস্যু। নাম্বার 2 হচ্ছে জেডাই খান পান্না, তিনি শেখ হাসিনার আইনজীবী হয়েছে বলা হচ্ছে, বেসিক্যালি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। শেখ হাসিনার সঙ্গে কি তার যোগাযোগ হয়েছে, তিনি যে শেখ হাসিনার আইনজীবী বলবো, বা হঠাৎ করেই তিনি মঞ্চ ৭১ নামে একটি সংগঠন ছিল, সেটা নিয়ে গিয়েছিলেন, এটা নিয়ে সরকারের স্ট্যান্ড জানা গেছে। তো আপনার পক্ষে কোনো আইনজীবী আপনার মতামত জানে কিনা, এইটা কি ফ্যাক্টর, আমরা আসলে এটা জানতে চাই। আনুষঙ্গিক আরো বিষয়াদি আছে। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বহু কটূক্তি হয় বাংলাদেশে। এবার প্রথম আমরা দেখলাম, পত্রপত্রিকা ভাবে না আসলেও এটা অনেকেই সহ্য করেন না। আপনি দেখেছেন, আমি আপনাকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছি। ভিডিও ক্লিপটি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অধ্যত্বের শেষ সীমা, এবং আমরা যাকে শ্রদ্ধা এবং সমীহার জায়গা সবসময় বলি, সেই জায়গাটায় এমন একটি ভিডিও ক্লিপ বাংলাদেশে, এটা আমার কাছে খুব অবাক করা লেগেছে। এবং সেনাবাহিনী নিয়ে লাগাতার যে যেরকম এতদিন পারে এই সরকারের সময় কথা বলেই যাচ্ছে, এটা যেন কোনো শেষ এন্তার বলে যাচ্ছে, কোনো শেষ নেই। শুরু করতে চাই একটা ভাই, যেটাই খান পান্না শেখ হাসিনার আইনজীবী। এর আগেও তিনি আইনজীবী হতে চেয়েছেন, কিন্তু যার আইনজীবী তিনি কি জানেন নাকি, বিষয়টা কি? মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার বিশ্লেষণ আশা করছি। ধন্যবাদ আতিক রহমান পূর্ণিয়া। আসসালামু আলাইকুম। আমি আসলে কিছুটা অসুস্থ, হাসপাতালে ভর্তি। দুদিন আগে আমি আমার হঠাৎ করে আমি বলছিলাম না আক্তার ভাই, আমি শুনবো বসে, আমি প্রসঙ্গটা বলছিলাম না, কারণ আপনার ব্যক্তিগত বিষয় আপনি না বললে আমি বলতে পারি না। আমি দেখেছি আপনার হাতের ক্যানুলা আমার চোখে পড়েছে, এবং অবশ্যই সবসময় আপনার সুস্থতা কামনা করি। আপনি প্লিজ আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। ফলে আমি সিএমএসে আসছি, আসার পরে কালকেই আমার সব পরীক্ষা টরীক্ষা হয়েছে। কালকে এন্ডোস্কোপ করে দেখা গেছে আমার আলসারের মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এই জন্য ডক্টর বলছে 2 দিন থাকেন, আরো বাকি পরীক্ষাগুলো করে নেই। আল্লাহর রহমতে সব দিক দিয়ে ভালো, কোনো অসুবিধা নাই। আমার চেহারা স্বাস্থ্য খারাপ বলে মনে হয় না, কিন্তু আমার পেটে ব্যথাটা রয়ে গেছে এখনো। এটার জন্য চিকিৎসা করার চেষ্টা করছেন, এবং এটা প্রাথমিকভাবে তারা ধরা পড়ছে। এটা এন্ডোস্ক্রাম করে কালকে করা হয়েছে। আমি আগের দিন রাত্রে 11টায় হাসপাতালে আসছিলাম, কালকে 10টার মধ্যে এগুলো কমপ্লিট করে তারা ডায়াগনোস করে এখন ওষুধ দিচ্ছে, এবং তারা আরো 2-3 দিন আমাকে অবজারভেশন থাকতে বলছে, যে ব্যথাটা কমলে আমাকে ছেড়ে দেবে। ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য, জনগণকে জানার জন্য। জনগণের কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ। আসলে আমি জানি আপনার অসুস্থের খবর কারো কাছ থেকে পাইলে পরে আমাকে বারবার টেলিফোন করবেন। এই জন্য আমি খবরটা স্বপ্রণোদিত হয়ে আপনাদের মিডিয়াতে জানিয়ে দিয়েছিলাম, আমাদের বন্ধু বান্ধবদের। স্বাভাবিকভাবে আশা করছিলাম যে আপনারা আমাকে সরাসরি টেলিফোন করবেন না। এটা স্বাভাবিক, এটা শালীনতা, এটা ভদ্রতা। যাই হোক বন্ধুরা, আপনারা অনেক আতিশয্যে, অনেক ইমোশনালি হয়তো ফোন করেন, সেই জন্য খারাপ বলছি না, এটা ভালো বলছি না। তবে আমার মনে হয় কোন রুগীকে তার সরাসরি নাম্বারে টেলিফোন না করাটাই বোধহয় রুগীর জন্য ভালো হবে। কারণ সে এত টেলিফোন ধরতে গেলে তার তো বারবার অপ্রয়োজনীয় নড়াচড়া করতে হবে, কানের কাছে টেলিফোন আনতে হবে, রেডিও অ্যাক্টিভ হবে, তারা সো মেনি আদার অন্যান্য ফ্যাক্টর আছে। সেজন্য আমি আমার বন্ধু বান্ধবদেরকে অনুরোধ করব, ধন্যবাদ আপনারা আমার খোঁজ খবর নিয়েছেন, আমি শুকরিয়া জানাচ্ছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমাকে নিয়ে এতটুকু কনসার্ন। তবে শুধু আমি না, যে কোনো রোগীর কাছে তার ব্যক্তিগত টেলিফোনে রোগের খবর শুনে তাদেরকে টেলিফোন না করাটাই মনে আমাদের সুন্দর হবে। ধন্যবাদ। এই রোগের কথা যখন উঠলো, তখন আগে আরেকটা রোগের কথা নিয়ে আমি কথা বলি। আমরা আজকে কালকে থেকে টেলিফোন স্ক্রলে দেখতে পাচ্ছি, দেশমাতা খালেদা জিয়া প্রথমে বলা হয়েছে কি বলে এবারকের হাসপাতালে ভর্তি হয়েছে। এর গতকালকে পর্যন্ত আমরা নিউজটা পেয়েছি।
আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে ওনার চিকিৎসা করা হচ্ছে, ওনার হার্ট এবং লাঞ্চে ইনফেকশন ধরা পড়েছে। ইটস ভেরি ভেরি ডেঞ্জারাস রোগ, ভেরি বিপজ্জনক রোগ হার্টে ইনফেকশন করা। আজকে স্বাভাবিকভাবে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে যে ওনার হার্টে সমস্যা আছে, এটা আমরা সবাই জানি। ওনার লাঞ্চে সমস্যা আছে, এটাও আমরা সবাই জানি। ওনার কিডনিতে সমস্যা আছে, এটাও সারা জাতি জানে। ওনার লিভারেও সমস্যা আছে, এটাও জাতি জানে। অথচ 4টা রোগ কিন্তু ওনাকে চাপ দিয়ে এখন হার্টে নিয়ে গেছে, হার্ট ইনফেকশন নিয়ে গেছে। আর হার্টের ইনফেকশন নিশ্চয়ই কালকেই হয় নাই, ইনফেকশনটা আরো 2-1 দিন আগের থেকে শুরু হয়েছে, আর আগে থেকে শুরু হয়েছে। গত তারিখে ওনাকে মেডিকেল চেক আপ করানো হয়েছিল, তখনও বলছিলাম ওনার কিছুটা সমস্যা হচ্ছে। এই অবস্থায় কোন রকম ঠান্ডা বা ঢাকার যে বাতাস, সীসাবর্তী বাতাস, এই বাতাসে ওনাকে এক্সপোজ করানো ছিল ওনার মৃত্যু পরোয়ানা জারি করে দেওয়া। আমরা সেই কাজটি করলাম। আমি ওনার স্বাস্থ্য, ওনার যে ডাক্তার, ব্যক্তিগত ডাক্তার, যিনি গত 15 বছর বিনা পয়সায় ওনাকে ডাক্তারি দিয়ে 24 ঘন্টা ওনার কাছে থেকে সবকিছু করে উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যর পদটা নিয়েছেন। কারণ উনি পেয়েছেন বিনিময়ে 15 বছর যে সেবাটা দিয়েছেন, সেই সেবার বিনিময়ে উনি আল্লাহর রহমতে বিএনপির মতো একটা বিশাল রাজনৈতিক দলের এক লাফে স্থায়ী কমিটি সদস্য হতে যেতে পেরেছেন। এটা ম্যাডামের মহানুভবতা, জনাব তারেক রহমানের উদারতা। সেই জন্য কোনো সমস্যা নাই, কিন্তু উনি হি হ্যাজ বিন পেইড। উনি গত 15 বছরে যে সার্ভিসটা দিয়েছেন সেটা জন্য পেইড। কিন্তু আপনি 21 তারিখে এটা কি করলেন? এই সর্বনাশটা আপনি কেন করলেন? ওনাকে সন্ধ্যার সময় সেনাকুঞ্জে, সেনাবাহিনীর দাওয়াতে, সশস্ত্র বাহিনীর দাওয়াতে নিয়ে যাওয়াটা কি এতই প্রয়োজন ছিল? যেখানে আমরা সবাই জানি অগ্রহায়ণ মাসের 15 তারিখ থেকে বাংলাদেশে শীতল হাওয়া শুরু হয়ে যায়। যদিও এটাকে আমরা হেমন্তকাল বলি, হেমন্তকালের শেষ পর্যায়, কিন্তু উত্তরের বাতাস 15ই অগ্রহায়ণের পরে শুরু হয়ে যায়। 21শে নভেম্বর মানে হলো 15ই নভেম্বরের অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসে আপনি তাকে এরকম একটা খোলামেলা জায়গায়, যেখানে বাতাস দূষিত আর যেখানে ঠান্ডা, তার জন্য বিষ, যার হার্টে যার ইনফেকশন আছে, লাঞ্চে যার ইনফেকশন আছে, লাঞ্চের তার বাদে দিলাম, কিন্তু হার্টে যার ইনফেকশন আছে, পৃথিবীর কোনো ডাক্তার তাকে ঘর থেকে বের হতে দিব না উইদাউট স্পেশাল তার টেক কেয়ার ছাড়া, যাতে সেখানে কোনো প্রকার বাইরের দূষিত বাতাস ওনার ভিতরে প্রবেশ করতে না পারে। তাহলে এই ধরনের কাজটা করে উনি আগের দিন গেলেন, পরের দিনই নষ্ট হয়ে গেলেন। এটাই তো স্বাভাবিক, এটাই তো হবে। কারণ উনি যে এক্সপোজড হয়েছেন, ঠান্ডাটা লাগিয়েছেন, ঠান্ডা লাগলে কি হয়? হার্ট এক্সপ্যান্ড করতে পারে না। আর হার্ট এক্সপ্যান্ড করতে না হলে কি হয়? হার্ট সংকুচিত হয়ে যায়। আর সংকুচিত হলে কি হয়? হার্টের আশপাশে যে ব্যাকটেরিয়া গুলো থাকে ইনফেকশন করার জন্য দায়ী, তারা অতি সহজে হার্টের ভিতরে ঢুকে যেতে পারে। এই জন্য ডাক্তারি সায়েন্স লাগে না। এটার জন্য আজকে পৃথিবীতে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেও, অভিজ্ঞ মানুষ, আমাদের মতো বয়স্ক লোকদের জিজ্ঞাসা করলে, কারণ আমরা আমাদের জীবন দিয়ে দেখেছি কে কখন কি অবস্থায় মারা গেছে। শত শত হাজার হাজার মানুষ আমাদের চোখের সামনে মারা গেছে, যাদেরকে আমরা গত এই 70 বছর ধরে, বা আরো বাদ দিলাম 65 বছর ধরে, আরো বাদ দিলাম তো 60 বছর ধরে তো দেখে আসতেছি। এই 60 বছরের অভিজ্ঞতা কি আমাদের কোনো দাম নাই? আমরা কি কিছুই বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ? আমাদের ভালো মন্দ শিখতে হবে এই স্থায়ী কমিটির পদ পাওয়ার জন্য, যারা বিনা পয়সা চিকিৎসা করে, পারিবারিক জীবন ফালাইয়া দিয়ে আসা, যারা একজন চিকিৎসক হিসাবে সারাদিন পড়ে থাকে, তারপরে স্থায়ী পদটা না নিলে হইতো, তাহলেই বুঝতাম আপনি দেশমাতা খালেদা জিয়ার ভালোর জন্য করছেন। আমি যেটা এখানে পান্নার জবাবটা দিব, ভালোভাবে দিব। তবে আমি এই বিষয়টা আমি বলে রাখছি আজকে, দেশমাতার খালেদা জিয়ার যদি কিছু হয়, হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যা দেখতে পাচ্ছি যে উনি এখন জনগণের দোয়া চাচ্ছেন। ওনাকে কেবিনে রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। কেবিনে তো নিবিড় চিকিৎসা হয় না, সকল ফ্যাসিলিটিস কেবিনে নিয়ে যাওয়া যায় না। তার মানে ওনাকে পাবলিকলি ট্রিটমেন্ট করা হচ্ছে না, যাতে অন্য মানুষ জেনে যেতে পারে ওনার অবস্থাটা কি। এটা কিন্তু একটা ব্যাড ইন্ডিকেশন, এটাও কিন্তু একটা খারাপ লক্ষণ। একটু ডেভেলপমেন্ট আছে, ওনাকে আইসিইউতে নেওয়া হয়েছে, কিছুক্ষণ আগে ওনাকে আইসিইউতে নেওয়া হয়েছে। মাশাআল্লাহ, কিন্তু আইসিইউতে এখন কেন? আরো 24 ঘন্টা আগে কেন নেওয়া হলো না? যেই মুহূর্তে ওনার ইনফেকশন ধরা পড়ছে, সঙ্গে সঙ্গে সারা বিশ্বের ডাক্তাররা বলবে তাকে ইমিডিয়েটলি। হাসিনার আইনজীবীকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান।
সব স্টার্ট করতে হবে আইসিইউতে এখন কেন নেওয়া হলো, কেন ওনার কেবিনে রাখা হলো, এর জবাব আমরা ওনার স্বাস্থ্য কর্মকর্তা বা ডাক্তার সাহেবের কাছ থেকে জানতে চাই, জনগণ জানতে চায়। আমি মনে করি জনগণের প্রশ্ন থাকবে, আমার বিএনপির ভাইদেরও সেই প্রশ্ন থাকবে যে কেন 24 ঘন্টা পরে তাকে আইসিইউতে নেওয়া হলো। কাজে এই বিষয়গুলো যে তুমি এখন বলার সঙ্গে সঙ্গে তোমার আইসিইউ খবরটা নিলা এবং জানাইলা, কিন্তু আমরা কিন্তু একটু আগে স্কলে দেখেছি, তোমার বক্তব্য শুরু করা আগে স্কলে দেখেছি উনি কেবিনে নিবিড় চিকিৎসাধীন আছেন। কিন্তু ডিজিজটা কি? ডিজিজ হলো হার্টে ইনফেকশন। হার্ট ইনফেকশন মানে 79 বছর বয়সের একজন মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক অসুখ, অত্যন্ত বিপজ্জনক অসুখ। এখান থেকে ভালো করা দীর্ঘমেয়াদী ব্যাপার, অনেক সময় লাগবে। এতটা সময় ওনার বাকি কিডনি এলাও করবে কিনা, ওনার লাঞ্চ এলাও করবে কিনা, ওনার লিভার এলাও করবে কিনা এই দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য। ওনাকে এখন দীর্ঘমেয়াদী চিকিৎসা ছাড়া তো এই ইনফেকশন দূর করানো যাবে না, কারণ ওনার হার্টের ফুল ফাংশন এখন নাই। ইনফেকশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার হার্টের ফুল ফাংশন নাই, তার মানে রক্ত প্রবাহ এখন স্বাভাবিক হবে না। বিভিন্ন জায়গায় রক্ত না যাওয়ার কারণে, অক্সিজেন না যাওয়ার কারণে ওনার হাত পা বিভিন্ন জায়গা অবশ হয়ে যেতে পারে, রক্তনালী শুকিয়ে যেতে পারে যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত রক্ত না যায়। ওনার পা স্তব্ধ হয়ে যেতে পারে, নিস্তেজ হয়ে যেতে পারে, এবং সেটা রিকভার করতে পারবেন না উনি হয়তো। কিন্তু কেন কেন এরকম করা হলো? আমার প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন, ওনাকে কেন এরকম খোলা মাঠে 21শে নভেম্বরে ওনাকে নিয়ে যাওয়া হলো? সেনাবাহিনীকে সন্তুষ্ট করার কি আছে আমাদের? জাতি কি জানতো না উনি অসুস্থ, সেটা উনি জান নাই, দাওয়াত দিয়েছে? was it not enough news? এটা যথেষ্ট ছিল না জনগণকে জানানো যে আমরা ওনাকে যতটা সম্ভব দাওয়াত দিয়েছি, এবং সেখানে যদি গিয়ে যারা যে বড় অফিসাররা গিয়ে দাওয়াত দিয়ে সেই ছবিটা দেখায় দিতেন, দেখায় দিয়ে বলতেন দাওয়াত দিয়েছি, কিন্তু উনি স্বাস্থ্যগত কারণে এখানে উপস্থিত থাকতে পারবেন না। এত বড় ঝুঁকি আপনারা নিলেন কিসের জন্য? অর্থাৎ আপনারা ইচ্ছা হোক অনিচ্ছা হোক দেশমাতা খালেদা জিয়াকে ইলেকশনের আগেই আপনাদের সুবিধা মতো অবস্থা তৈরি করে ফেলতে যাচ্ছেন। আল্লাহ মাফ করুক। আল্লাহর কাছে আমি, যদি প্রয়োজন হয় আমার জীবনে বিনিময়ে যদি আল্লাহ ওনাকে বাঁচায় রাখে, আমি আল্লাহর কাছে সেই কামনা করব, আমি সেই মিনতি করবো আল্লাহর কাছে, আল্লাহ আমাদের মতো নাদানদের তুমি নিয়ে যাও। আমিও তো 74 বছর বয়স হয়েছে, নিয়ে যাও আমাদেরকে। কিন্তু দেশমাতা খালেদা জিয়া জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, এই দেশকে মুক্ত করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ ওনাকে তুমি হায়াত দিরিজ দাও, ওনাকে দীর্ঘ জীবন দাও। এটা আল্লাহর কাছে আমার কায়মন বাক্যে অনুরোধ থাকবে। আমার যারা শুনছেন তারাও আল্লাহর রহমতে দয়া করে আমিন বলে আমার এই দোয়ার সঙ্গে আপনারা সামিল থাকবেন। আপনারা সবাই যে যেখানে আছেন দোয়া করবেন দেশমাতা খালেদা জিয়ার জন্য। এবার আসি তোমার তৃতীয় বক্তব্যে, লাস্ট বক্তব্য যেটা তুমি দিয়েছো। একটু আপনি যেহেতু আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেছেন, আমি শুধু মানে বিএনপি প্রেস উইং থেকেই যেটা জানানো হচ্ছে সেটাই আমি আপনাকে জানাই যে ওনার হার্টের অবস্থা কতটা গুরুতর, যে বলা হচ্ছে যেহেতু ওনার হার্টের সমস্যা আগে থেকেই ছিল, ওনার হার্টে পার্মানেন্ট পেসমেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্টিং করা হয়েছিল, রিং করানো হয়েছিল, তারপরে ওনার মাইক্রোস্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে, সেজন্য চেস্টে হওয়াতে ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই এট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল। সেই জন্য এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি, যেটা চিকিৎসকদের বলাতে বিএনপি মিডিয়া উইং থেকে বলা হচ্ছে। এবং এই সাথে সাথে তার লিভারের জটিলতা, আর্থ্রাইটিস এবং চোখের সমস্যা, এই সবগুলো সমস্যার কথা কিন্তু বলা হচ্ছে, জানানো হচ্ছে। তো এরকম ক্রিটিক্যাল একটা মানুষকে স্বাভাবিকভাবে, আমি যে কারণে প্রশ্ন করতেছি, স্বাভাবিকভাবে এরকম বয়স 80 বছর বয়সী এরকম রোগাক্রান্ত একটা মানুষকে শুধু রাজনৈতিক প্রয়োজনেই ব্যবহার হয়েছে বলে আপনার মনে হয় না? যে একটা অংশ কি শুধু রাজনৈতিক প্রয়োজনে এরকম অবশ্যই অবশ্যই ওনাকে রাজনৈতিক ভাবে বিক্রি করা হয়েছে, এবং সেখানে ওনাকে বাধ্য করা হয়েছে যে কোনো অবস্থাতে যেতে। উনি তো মোরালি যেতে পারেন না সেই সেনাকুঞ্জে যেখান থেকে ওনার বাড়িঘর উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তারপরে অসুস্থতার নিয়েও তো তুমি ডিপ্লোমেসি করে বলতে পারতাম যাবো না, কিন্তু আমি দায়ী করব ডক্টরকে। আপনি যে কথাগুলো বলছেন কারণগুলা, এই কারণগুলা এগ্রিভেট করতে পারে যে সমস্ত কারণের জন্য, তার অন্যতম কারণ হলো ঠান্ডা লাগানো। ডাক্তার সাহেব পরামর্শ করেন, বিশুদ্ধ পরামর্শ করেন। আমি প্রথমে তো বলছি হার্টে ইনফেকশন মানে সবচেয়ে বিপজ্জনক রোগ মানুষের জন্য। ক্যান্সারও তো কিছুদিন চিকিৎসা করে 1 মাস 2 মাস 6 মাস তুমি চালাইতে পারো, কয়েক বছরও চালাইতে পারো। এখন ক্যান্সারও এখন দুরারোগ্য রোগ নয়, কিন্তু হার্টে ইনফেকশন মানে তুমি বড় জোর ওনার মৃত্যুটাকে ডিলে করতে পারো।
আর ওনার যদি এতগুলো উপস্থাপক রয়ে গেছে, সেইটা জানা সত্ত্বেও তুমি এতগুলা ব্যাকগ্রাউন্ড দিলাম, ওনা এতগুলা ছিল, তাহলে ওনাকে 21 তারিখে কেন নিয়ে গেল খোলা মাঠে, তাও সন্ধ্যার সময়? কেন ওনাকে খোলা মাঠে নিয়ে যাওয়া হলো? এটা আমি জাতির কাছে জানতে চাই, প্রশ্ন করতে চাই। আপনারা প্রশ্ন তুলেন, কেন সেই ডাক্তার ওনাকে ঠেলে স্ট্রেচার বিয়ারের মতো করে টেলিভিশনে ছবি আসার জন্য সে স্ট্রেচার করে ঠেলে নিয়ে যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য যার এতটুকু ব্যক্তিত্ব নাই? সে কেন অনুমতি দিল ওনাকে ওই খোলা মাঠে ঠান্ডা লাগাইতে, এতগুলো রোগ যখন ওনার আছে? কাজে বিষয়টা তো বিপজ্জনক করেছে ডাক্তার তার ভুল চিকিৎসা, ভুল পরামর্শের জন্য। আমি শিওর তারেক রহমান সাহেব সেটা জানতেন না, জানলে উনি অবশ্যই তার মাকে এরকম ভাবে অ্যালাউ করতেন না। আমি তোমার মাকে জীবন থাকতেও দিব না এরকম খোলা মাঠে নিয়ে যেতে, এমনকি বন্দুকের মুখেও আমি দিব না। আমার মায়ের জীবন পৃথিবীর যে কোনো সবচেয়ে বড়, আমি তো দিব না। যাই হোক, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু আজকে আমি অত্যন্ত আশাহত, অত্যন্ত মর্মাহত। আমি মাই ফিলিং ইজ সো ব্যাড। আমি একটা হাসপাতালে রোগী হয়েও আমাকে আজকে আমার টেনশন করা উচিত না। আমার প্রেশার বেড়ে যাচ্ছে এখন, একটু আগে প্রেশার বাড়ছে, যেটা আমার নর্মালি 140-170 থাকতো, সেটা বেড়ে 180-90 হয়ে গেছে। কেন? এই খবরটা দেখে। দেশমাতা খালেদা জিয়া আল্লাহ হায়াত মত সবার আছে যাবে, কিন্তু কেন আমাদের অবহেলার জন্য যাবে? এতদিন না দোষ দিছিলাম অন্য সরকারকে, তারা ফুড পয়জনিং করেছে, মেরে ফেলেছে, এই করেছে, সেই করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের আমলে তো উনি মারা যান নাই। এখন আমরা নিজের হাতে ওনাকে আজকে মেরে ফেলার অবস্থায় নিয়ে গেলাম। আমি সুষ্ঠু তদন্ত চাই। আমি বিএনপির মধ্যে তদন্ত কামনা করছি, উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক। এই ডাক্তারের অবহেলা গ্রহণযোগ্য কি না সেটা বিচার করা হোক। এবার আসি তোমার সেই মৌলানা সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, ভেরি ফাইন, সুন্দর বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্যের মধ্যে এতটুকু খারাপ কিছু দেখি না। তিনি তার অনুসারীদেরকে, ওনার দলের লোকদেরকে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে কর্তৃত্বে আসার জন্য মোটিভেশন করেছেন, বক্তব্য দিয়েছেন। তিনি সেনাবাহিনীকে বলেছেন যে হ্যাঁ, এই সেনাবাহিনীতে হয়তো এখনো শেখ হাসিনার অনুগত লোক রয়ে গেছে, তারা হয়তো জামাতের পক্ষে যাবে না বা বিএনপির পক্ষে যাবে না। তিনি আবারও বলেছেন কিছু পক্ষ বিএনপির পক্ষে রয়ে গেছে। তিনি এও বলেছেন কিছু পক্ষ জামাতের পক্ষে গিয়েছেন, এবং বলেছেন অতীতে যারা এই পক্ষগুলো ছিল তাদেরকে প্রমোশন দেওয়া হতো না, তাদেরকে চাকরি থেকে বের করে ওই কাজ করে বাকি হাওয়া করে নিয়ে যাওয়া হতো। এবং সেখানে একটা এক্সাম্পল তো আছে, ব্রিগেডিয়ার আজমি, তারপরে আরো অন্যান্য অফিসার। এটাকে উদাহরণ করে ব্রিগেডিয়ার আজমি ছাত্র জামাতের পরিবারের লোক, জামাত করে কিনা জানি না, কাজে এগুলো তো আসেই। কাজে এই বক্তব্যটা উনি তুলে ধরেছেন, তো অন্যায় কিছু দেখি না। তারপরে উনি জেহাদকে 3টা ভাগে ভাগ করেছেন। উনি জেহাদকে 3টা ভাগে ভাগ করেছেন। উনি বলেছেন জঙ্গলে পাহাড়ে জেহাদ করা অনেক সহজ, কিন্তু জনগণের মধ্যে জেহাদ করতে হলে জনগণের সমর্থন দরকার। এটা অতি স্বাভাবিক কথা বলেছেন উনি। কাজে এখানে তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে জেহাদ করতে হলে এখানে জনগণের সমর্থন লাগবে। উনি কাশ্মীর উদাহরণ টেনেছেন, ভেরি গুড, ইট ইজ ফ্যাক্ট, কাশ্মীর এরকম হচ্ছে। আমাদেরও বাংলাদেশে যখন যুদ্ধ করেছি পাকিস্তানিদের বিরুদ্ধে, পাকিস্তানি মুসলমানদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের মুসলমানরা যুদ্ধ করেছি, তখনও আমাদেরকে ওই পাকিস্তানি মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকেও এরকম জনগণের কাছে যেতে হয়েছে, নিরাপদ থাকতে হয়েছে। উনি সেটিও বলেছেন জনগণের সমর্থন ছিল বলে মুক্তিযুদ্ধটাও খুব কম সময়ে আমরা সফল হতে পেরেছি। উনি ওনার অনুসারে ডাক দিয়েছেন, আল্লাহর উপরে নারায় দিয়েছেন, এবং উনি বলেছেন পৃথিবীর সর্বময় কর্তা, সর্বময় শক্তিমান আল্লাহ 100% শক্তি, বেশক শক্তি। আমি বিশ্বাস করি না, পৃথিবীর সর্বোচ্চ শক্তি হলো আল্লাহ, আমি বিশ্বাস করি। কাজে উনি খারাপ কিছু বলেন নাই। কাজে উনি ওনার দলকে ওনার জন্য অনুপ্রাণিত করছেন। আমিও তো আমার দলকে অনুপ্রাণিত করব, আমার যেটা যুক্তি আছে, আমার পক্ষে যেরকম কথা আছে আমি সেটা করবো। সেটা স্যার আমি সেভাবে আমি করবো, এটা তো অন্যায় কিছু দেখি না, এটা তো আমি অযুক্ত কিছু দেখি না। কাজে এই ভদ্রলোকের বক্তব্যে তুমি অ্যালার্ট হওয়ার কিছু নাই, অ্যালার্ম হওয়ার কিছু নাই।
উনি এমন কোনো বক্তব্য দেন নাই, উনি এখনই জিহাদের নেমে যাওয়ার কথা বলে নাই। উনি বলছেন জিহাদ মানে সংগ্রাম, জিহাদ মানে যুদ্ধ করতে হবে। আর উনি জুলাই সনদকে বলেছেন এটা মহরমের সনদ। ভাই, কাকতালীয় ভাবে আমি আমার বাড়ির কাজের লোকের সঙ্গে বসে বসে কথা বলছিলাম যে আর মহরমের 5টা দিন আছে, 10টা দিনের মতো আছে। এই 10টা দিন যদি শেখ হাসিনা পার করে দিতে পারে তাহলে শেখ হাসিনা ফাড়া কেটে গেল। কারণ এই অগাস্ট মহরম শেখ হাসিনার জন্য একটা বিশাল ক্ষতিকর হয়েছে, অতীত হয়েছে। মুসলমানদের জন্য যত ক্ষতিকর হয়েছে এই মহরম হয়েছে, আবার যে অ্যাচিভমেন্ট হয়েছে এই মহরমের দিনে হয়েছে। মুসলমান টু মুসলমানের মধ্যে সংগ্রাম হয়েছে, এক মুসলমানের জয় হয়েছে মহরমে, আরেক মুসলমানের পরাজয় হয়েছে মহরমে। কাজে উনি এটাকে মহরম বলতে চাচ্ছেন, মহরম আমিও সেটার সঙ্গে একমত। কাজে উনার কাছে আমি কোন রকম অন্যায় বা ভুল কিছু দেখি না। উনি রাইটলি ওনার লোককে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন, যেটার অধিকার আল্লাহ সব মানুষকে দিয়েছে। আমি আমার সন্তান অনুসারীদেরকে আমার মতো করে তৈরি করার অধিকার অবশ্যই আমার আছে, ওরকম ওই ভদ্রলোকের আছে। কাজে আমি উনার এটাকে সমর্থন করি। তবে আমি যদি উনার যে লক্ষ্য, সেই লক্ষ্য যদি উনাকে অর্জন করতে না দেই, উনার বিরুদ্ধে সংগ্রাম করতে লাভ নাই। আমি কাউন্টার মোটিভেশন করব। আমি আমার অনুসারীদেরকে বা আমার দলের লোকদেরকে বা আমার রাজশক্তিকে ওটার বিরুদ্ধে আমরা কাউন্টার মোটিভেশন জনগণকে করবো, জানাবো যে এই ভদ্রলোক এই উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে এবং ওনার লক্ষ্য তোকে বলে 5 বছর 10 বছর 20 বছর 21 বছর পরেও যদি হয় তো উনি তাতে অসন্তুষ্ট না। উনি বলছেন এই ধরনের সংগ্রামে সময় লাগবে। কাজে আমরাও কাউন্টার একটা তৈরি করতে পারি। ওনাকে গালাগালি করতে লাভ নাই, ওনাকে দোষারোপ করতে লাভ নাই। আমি মনে করি ওনার পূর্ণ রাইট আছে উনি কিভাবে দেশটাকে দেখবেন, বাংলাদেশটা কিভাবে দেখবেন, বাংলাদেশের জনগণের কল্যাণ তিনি কিভাবে করবেন, বাংলাদেশটাকে উনি কোন দিকে নিয়ে যাবেন, এটা ভাবার অধিকার তার 100 বার আছে। আমিও আমার মতো করে ভাববো, আমিও আমার জনগণকে নিয়ে ভাববো, যাতে আমি ওনারা যেটা পছন্দ করি না, আমি যেহেতু ইসলামিক ফান্ডামেন্টালিজম চাই না, আমি যেহেতু এখানে সশস্ত্র একটা বিপ্লব হোক চাই না, এবং উনি পরিষ্কার করে দিয়েছেন যে এটার নাম গৃহযুদ্ধ, জাহাদের নাম উনি বলেছেন গৃহযুদ্ধ। আমি সেই গৃহযুদ্ধ চাই না। এই গৃহযুদ্ধ পরিহার করার জন্য আমার যতটুকু চেষ্টা আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি চালিয়ে যাব। সেই গৃহযুদ্ধ লাগার আগেই যেন আমার মৃত্যু হয়। আমার মৃত্যুর পরে তো আমি কিছু করতে পারবো না, কিন্তু গৃহযুদ্ধকে ঠেকানোর জন্য যা কিছু করার দরকার আমি অবশ্যই তা করব, এবং এটা করতে কখনোই পিছপা হব না। একেবারে ছোট দুইটা বিষয় আর আপনার মতামত যে আজকে অনুষ্ঠান শেষ করবো, আপনি অসুস্থ, সেটা একটা হচ্ছে বাউলদের উপরে একটা হামলার ব্যাপার। বাউলদের উপরে একটা হামলার বিষয় আপনি দেখেছেন যে একজন বাউল সরকারকে গ্রেফতার করা হয়েছে, আবুল সরকার, তাকে বাউল শিল্পীকে আবুল সরকার, এবং তার বিরুদ্ধে সেটা নিয়ে মানববন্ধন করতে গিয়েছিল, সেখানে হামলা হয়েছে। এটা একটা বিষয়। আরেকটা হলো ভারতের চালই দুবাই আবার সিঙ্গাপুর থেকে কেনা হচ্ছে, প্রায় পার টনে 5,000 টাকা বেশি পড়ছে। এই দুইটা বিষয়, ছোট্ট দুইটা বিশ্লেষণ দিয়ে আজকে আমরা শেষ করে দিব। আমি বিশ্লেষণ করি, পান্নাটা শেষ করে দিই। পান্নার কথাটা তুমি আগে তুলেছো। পান্না সাহেব জানে উনাকে তো এই দলের সঙ্গে উনাকে নিবে না। পান্না সাহেব জানে যে আগামীতে পরবর্তীতে যদি আওয়ামী লীগ আসে তাহলে উনি আওয়ামী লীগের একটা বড় জায়গা দখল করতে হবে। এই যে আইনমন্ত্রী আনিসুল হক সাহেব জেলখানায় ছিলেন, উনার পিতা কিন্তু এরশাদের উকিল হওয়ার জন্য আওয়ামী লীগের ওই স্ট্যান্ডিং কমিটির পদ, প্রেসিডিয়াম সদস্যের পদ ছেড়ে, আমি মারা গেছেন নামটা বলতে চাই না, এই আনিসুল হক কিন্তু পরে বিনিময়ে বেনিফিটেড হয়েছে, আইনমন্ত্রী হয়েছেন, কিন্তু আবার ধরাও খেয়েছেন। পন্নী সাহেব বিং এ সিনিয়র লয়ার, উনি এখন আন্তর্জাতিক পর্যায়ে ওনার কথা চলে আসছে, ওনার পক্ষে লোক চলে আসবে। ওনাকে এখন কিছু করতে গেলে ভারত ওনাকে পেশে দাঁড়াবে, আমেরিকানও দাঁড়াবে, মানবতাবাদী সংগঠনগুলো দাঁড়াবে, জাতিসংঘ দাঁড়াবে, ইউরোপিয়ান ইউনিয়ন দাঁড়াবে। কেন দাঁড়াবে? উনি একজন মুসলিম লোকের পক্ষে, একজন আসামির পক্ষে দাঁড়াতে উনি সৎ সাহস দেখিয়েছেন। ফলে উনি সকল কিছু ঊর্ধ্বে উঠে গেলেন। এখন ওনাকে প্রোটেকশন দেবে কে? এই মানবতাবাদীরা। ওনাকে প্রোটেকশন দিবে এখন ভারত, ওনাকে প্রোটেকশন দিবে এখন আধুনিক উন্নত বিশ্ব, ওনাকে প্রোটেকশন দিবে জাতিসংঘ, প্রোটেকশন দিবে মার্কিন যুক্তরাষ্ট্র। অতএব পন্নী সাহেব যা করেছেন ভেরি স্মার্টলি ইলেক্টেড, এবং উনি দেখেছেন প্রথম প্রসিডিং এ কি হারে কত নিম্নভাবে একটা কেস প্রসিডিংস করা হয়েছে, প্রসিকিউশন কত দুর্বল ছিল এই প্রথম শেখ হাসিনা মামলাটাতে, এটা তো পন্নী সাহেব বুঝে গেছেন।
আর এখন যেহেতু অন ট্রায়াল, অন ক্যামেরাতে ট্রায়াল হচ্ছে, ফলে উনি সুযোগটা নেবেন। অর্থাৎ উনি জানেন এই সরকারের মেয়াদ আর হয়তো 3 মাস আছে, কাজে 3 মাসে উনি এই সুযোগটা কেন হাতছাড়া করবেন? কাজে উনি যথার্থভাবেই উনি ওনার অবস্থান সঠিক করেই আগামী দিনের জন্য উনি চার ফেলছেন, মাছ ধরার জন্য যেমন চার ফেতে, এবং তিনি আগামী দিনে আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা হওয়ার জন্য, ট্রাস্টেড লিডার হওয়ার জন্য, একজন আশ্বস্ত করার মতো বিশ্বাসযোগ্য নেতা তৈরি করার জন্য পন্নী সাহেব এই সামনে এগিয়ে গেছেন। এটা পৃথিবীতে অনেক ইতিহাস আমরা দেখেছি, অনেক জায়গায় দেখেছি। বিপদের দিনে যায় কাছে যায়, বিপদ মুক্তি হলে ধারায় তাদেরই পুরস্কৃত করা হয়। এবার তুমি আসো বয়াতির ব্যাপারে। এই বয়াতিকে গ্রেফতার করা একটা জঘন্যতম অপরাধ হয়েছে। এটা সরকারের দুর্বলতা প্রকাশ করেছে। দুইটা পার্টির মধ্যে বিভেদ হইতেই পারে, একটা লোক দাবি করতেই পারে তার ফাঁসি চাই, তার মানে এই না সরকার ধরেই ফাঁসি দিয়ে দিবে। একটা লোক দাবি করতে পারে আমি তাকে গ্রেফতার করতে হবে, কেন? যে ইমাম সাহেব মামলা করেছেন, মুফতি নাকি উনি? মুফতির ডিগ্রি, আর মুফতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সুলতানাত আমলে আইন প্রণেতা, যারা আইনে ইন্টারপ্রিটেশন দিত তারা হলো মুফতি। আর এখন এই মাদ্রাসা থেকে পাশ করা মুফতি ডিগ্রিধারী তারা তো মুফতি না, তারা মুফতি ডিগ্রিধারী। আমরা তো বুঝি না, আমরা বুঝতে চাইও না। আর যিনি ইমামতি করেন, চাকরি করেন বিনা বেতন নিয়ে, উনি কি করে একজন মানুষের বিরুদ্ধে মামলা করতে পারেন? অপরাধটা তো ইমামের হয়েছে। পুলিশের তো তদন্ত করে দেখা উচিত ছিল ঘটনাটা কি, কাকে খুশি করার জন্য গ্রেফতার করলেন, তারপরে মব জাস্টিস হয়েছে। তার মানে সরকার আবারও মব জাস্টিসটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে। এটা জঘন্যতম অপরাধ হয়েছে, সরকারের কাছে এটা কাম্য নয়। আমরা ডক্টর ইউনূসের মতো একটি উদার সরকারের কাছে আমরা এটা কোনো অবস্থাতেই করি না। কাজে এটা আমরা কখনোই এই সরকারের কাছে কাম্য নয়। এই ধরনের মব জাস্টিস, এই ধরনের এই বালখিল্য আচরণ, কথায় কথায় মানুষকে অ্যারেস্ট করে জেলে দেওয়ার, এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আদালতকে আপনি স্বাধীন বলছেন, পুলিশ গ্রেপ্তার করে দিলেই আদালত সেটা গ্রহণ করবে কেন? গতকালকেও তো আমার প্রধান উপদেষ্টা বলেছে আইনের শাসন নাকি সভ্যতার স্তম্ভ। তাহলে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের, আমাদের মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি আমি কি বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে পারি না, এই লোকটাকে কেন জেল হাজত দেওয়া হলো? এইটা কি আইনের শাসন? একজনের অভিযোগ আসলেই তাকে জেল হাজতে ঢুকাই দিতে হবে? এইটার নাম কি আইন শাসন? তার মানে আমরা সভ্য নই, সে সভ্যতার স্তম্ভ আমাদের দেশে নাই, এই কথা কি আপনি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি কি গতকাল বলেন নাই, এই বক্তব্য কি দেন নাই, আইনের শাসন কি আপনি বলেন নাই সভ্যতার স্তম্ভ? তাহলে এই আইনটা মানিকগঞ্জে কোথায় প্রয়োগ করা হলো, এখানে কোথায় আইনের শাসন হলো? এই বিষয়টা মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছে আমি। এটা আপনার বক্তব্যের সঙ্গে কন্ট্রাডিক্ট করে, এটা আপনার চেতনার সঙ্গে কন্ট্রাডিক্ট করে, আপনার নিরপেক্ষ অবস্থানকে কন্ট্রাডিক্ট করে। আমি বিনয়ের সঙ্গে করজোরে আমি আপনার কাছে অনুরোধ করবো বিষয়টি আপনি দেখুন, আপনার দেখা উচিত। কারণ আপনার বিচার বিভাগকেও এখানে ব্যবহার করা হয়েছে, আপনার আদালতকেও ব্যবহার করা হয়েছে, শুধু পুলিশ একা করে নাই। পুলিশ সরকারের অধীনস্থ, কিন্তু আপনার বিচার বিভাগ তো আপনার অধীনস্থ না। আমরা তো আপনাকে স্বাধীনতা দিয়েছি, এবং আইনের শাসনের ব্যাপারে আপনি অত্যন্ত সচেতন ব্যক্তি, যেটা আপনি গতকালকে প্রমাণ রেখেছেন একটি সভায় বক্তব্য দিয়ে। সেই সভা কারা করছে, কি উদ্দেশ্যে করছে, সেই নিয়ে আমি বিতর্ক যেতে চাই না। তো অনেকে বলে এটা ভারতের একটা অংশ, এটা র সিআই এর যৌথ একটা অ্যাসাইনমেন্ট। তা আমি বলছি না, অনেক লোকে বলতেছে, অনেকের কাছে শুনতেছি, অনেক টক শোতে, অনেক অনেক ইউটিউবে দেখতেছি যে তাদেরকে তারা বলছে এটা র এবং সিআই এর একটি যৌথ প্রয়াস হলো এই সিজিএস এবং বে অফ বেঙ্গল। আমি জানি না, এদের সঙ্গে আমি সম্পৃক্ত নাই, আমি জানিও না, আগে ছিলাম জানতাম, আমার সঙ্গে কন্ট্রাডিক্ট হয়েছে, তারা জানে কি কন্ট্রাক্ট হয়েছে, যার ফলে গত 3 বছর ধরে আমাকে চ্যানেল আয়ে কোনো দাওয়াত দেওয়া হয় না। আজকে থেকে শুরু হয়নি, আরো 2024 সালের 23 নির্বাচন অনুষ্ঠানের আগে থেকে চ্যানেল, আমি এটা চ্যালেঞ্জ করে বলছিলাম যে ভাই এখানে আমেরিকার আরেকটা দাওয়ালি খুললেন না। আগে জিল্লুর রহমান সাহেব ছিল, আতর রহমান ছিল, তারা বহু চেষ্টা করে 111 আনছিল, আমরা বাধা দিয়ে পারি নাই, আপনারা 111 আনছিলেন, তাও শেষ পর্যন্ত প্রণব মুখার্জির সহায়তা নিয়ে। তখনই বলেছিলাম যে এইবার আবার এইগুলো শুরু করেন না। ওই বে অফ বেঙ্গল অ্যাপ্রোচ করছেন, সিজিএস করছেন,
এটা বলার পরে আমাকে গত 3 বছরে চ্যানেল আয়ে আমাকে ডাকা হয় না। এটা দেখেন 3 বছর আমি গেছি কিনা চ্যানেলে, কেন ডাকা হয় না জিজ্ঞাসা করেন চিত্রকে। যে মেজর আক্তার তোমার প্রথম 10 জনের একজন, যাকে নিয়ে চ্যানেল আই তুমি পপুলার করেছো, যার বক্তব্যে মানুষ উদ্বুদ্ধ হয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমার সামনে দাঁড়িয়ে আমরা তৃতীয় বক্তব্য সত্যিকার ভক্তি দিতে পেরেছি, জনগণ গ্রহণ করেছে। তুমি বহাল তবিয়তে আছো, সবকিছু আছো, তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়া তুমি বহাল তবিয়তে আছো, এখন তুমি আবার এখন প্রধান বিচারপতিকে দিয়ে এসে আইনের শাসনের কথা বলো। আবার আজকে যে বাউলকে অ্যারেস্ট করা হলো, জামিন দেওয়া হলো না, তাদের জামিনের জন্য যারা গেল তাদেরকে অকথ্যভাবে পিটাইলো, এটা নিয়ে কথা বলছো না সিজিএস? এটা নিয়ে কথা বলছো না? কাজে প্রধান বিচারপতি যদি উনার দেখার সুযোগ হয় বা কেউ দেখায় বা দেখে, বলে আপনার কাছে মহামান্য আদালত, আপনার কাছে করজোড়ে অনুরোধ, যেহেতু আপনি আইনি সচেতন, আপনি জানেন আইনের শাসন কাকে বলে, আপনার আদালতকে কেন সরকারের এই ধরনের হীন কাজে অংশগ্রহণ করলো, তাদেরকেও এটা লাগানো, এই বিষয়টা আপনি দেখবেন বলে আমি করজোরে আশা করি। লাস্ট বলতে চেয়েছিলাম, জি লাস্ট হচ্ছে ছোট্ট করে, কারণ আমাদের আর 4-5 মিনিটের মধ্যে প্রোগ্রামটা একটা টেকনিক্যাল কারণে শেষ করতে হচ্ছে, এটা ঠিক আছে খোলাখুলি বলি। জি আচ্ছা, সেটা ভিন্ন একটা কারণ। সিঙ্গাপুর থেকে চাউল কেনার ব্যাপারে দেখো, এখানে একটা বুঝতে হবে সিঙ্গাপুর থেকে চাউল কেনার ব্যাপারে কি ভাই তোমাকে বুঝি। ভারত কখনোই চাল রপ্তানি করে না, চাল রপ্তানি করার মতো চাল ভারতে কখনোই উৎপাদন হয় না। ভারত চাল রপ্তানি করে মায়ানমারের, বিশেষ করে উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশের চাল। রাখাইন প্রদেশ যে পরিমাণ চাল উৎপাদন করে সেটা বাংলাদেশকে 3 বছর খাওয়াতে পারবে। এই রাখাইনের চালটা পাহাড় ক্রস করে ওই পারে যাওয়া সম্ভব নয়। তো এই জন্য ওখান থেকে ওই রাখাইন সিটি বন্দর থেকে কলকাতা পর্যন্ত একটা ফেরি সার্ভিস আছে, প্রতিদিন ধান নিয়ে আসে, ধান আমদানি করে তারা। সেই ধান আমদানি করে কলকাতাতে এসে ধান মারাই করাইয়া ওই মালদহ থেকে নিয়ে, এই সমস্ত এলাকাতে প্রচুর রাইস মিল আছে, সেগুলোকে মারাই করে চাল বানাইয়া বাংলাদেশে পাঠায়। এতদিন বাংলাদেশ থেকে চাল সরাসরি আসতো, আমরা ভারতের প্রতি শেখ হাসিনা দেখাইতো কত কৃতজ্ঞ, আমাদেরকে চাল দেওয়া হয়। এইবার তারা করেছে কি, চালটা নিয়ে গেছে সিঙ্গাপুরে, বলছে এটা ভারতীয় চাল না, কাজে আমরা যারা ভারত বিদ্বেষী তারা যেন ওই চালটা না খায়। আবার ঘোষণা দিচ্ছে না যে মায়ানমারের চাল, ফলে তারা এটাকে কিছু দামও বেশি নিল, খরচটা ধরে দিল, খরচটা আমাদের উপরে দিয়ে, আমাদের বাণিজ্য মন্ত্রী তো বুঝেন, কস্টিং বুঝেন ভালো, দিয়ে সিঙ্গাপুরে নিয়ে এটাকে যাতে নিয়ে আসলো। কিন্তু চালটা আসলে মায়ানমারের, ভারতের না, ভারতের না। ভারতে একমাত্র চাল উৎপন্ন করে বর্ধমান জেলা, সেখানে পর্যাপ্ত যে চাল হয় সেটা ভারতের জন্য, পশ্চিমবাংলার জন্য এবং অন্যান্য এলাকার জন্য পর্যাপ্ত নয়। কিন্তু ভারত প্রতি বছর চাল প্রচুর পরিমাণ রপ্তানি করে। আর কিছু চাল তারা পাঞ্জাবে করে, সেটা ছিল ওই যে তোমার কি বলে এটাকে, যে আমরা পোলাও খাই, বাসমতি, বাসমতি। ওখানে ইন্ডিয়া এবং পাকিস্তান ওই পাঞ্জাবে বাসমতি চাল করে। ওই বাসমতি চালটা এই দুটা দেশে খুব কম্পিটিটিভ, এরা এটা বিদেশে এক্সপোর্ট করে। কিন্তু বাকি চালগুলো আফ্রিকা টাফ্রিকা সহ অন্যান্য দেশে আমরা রপ্তানি করে, এটা মায়ানমারের চাল, এটা কেনা হয় সিটি বন্দর থেকে, এবং সেটা কলকাতা বন্দরে যায়, বিশাখাপট্টনম বন্দরে যায়। এই দুইটা বন্দর থেকে এটাকে কনভার্ট করে কলকাতা থেকে চাল বাংলাদেশে রপ্তানি করে, আর বিশাখাপট্টনমতে চাল ভারতের অন্যান্য এলাকা পাঠায়, এবং সেখান থেকে কিছু শ্রীলঙ্কা পাঠায়, কিছু মালদ্বীপে পাঠায়, অন্যান্য দেশে পাঠায়। যেখানে লেবার বেশি আছে, বাঙাল লেবার আছে, সেখানে প্রচুর পরিমাণে চালের প্রয়োজন আছে, এই চালটা তারা সরবরাহ করে। এই বিষয়গুলো যদি আমরা সামষ্টিকভাবে না দেখি, তাহলে তো জনগণকে আমরা বিভ্রান্ত করবো, ভুল তথ্য দিব। কাজে বুঝতে পারছো ভাই পুনিয়া, তুমি আরো খবর নাও, আরো তথ্য নাও, নিয়ে দেখো চালটা কোত্থেকে আসছে, ধানটা কার, চালটা কার। আর এক্সপোর্টটা আমার বাণিজ্য মন্ত্রী ওই সিঙ্গাপুরে কষ্টটা ধরায় দিয়ে চালটা আনছেন, কারণ এখন এই মুহূর্তে কাতি মাসে যদি চালের অভাব হয় তাহলে দেশ সর্বনাশ হয়ে যাবে। রেগুলারলি খুব সুস্থ, মানে খুব নরমাল ফিনিশিং এ আমি আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি, এবং সেটা অন্তর থেকেই করি। আজকেও আমি আপনি হসপিটালের বেডে, আমার দীর্ঘায়ু কামনা করো না, আমার জীবনের বিনিময়ে দেশমাতা খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করো, আমার জীবনের বিনিময়ে। আমরা আপনাদের এই ইমোশনে আমরা অবশ্যই শ্রদ্ধা রাখি। আমরা বলি যে বিএনপি আজকে আমরা যে খবরটিতে দেশবাসীকে জানিয়েছিলাম আমাদের দর্শকদেরকে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, সেখানে আমরা আপনাদের এই ইমোশন আমি জানি, খালেদা জিয়ার ভক্ত সমর্থক অনুরাগী তার দলের সমর্থক, তাদের জন্য এটা খুব একটা টেনশনের সময়। আশা করি ভালো থাকবেন আক্তার ভাই, ভালো থাকবেন, আপনার সুস্থতা দীর্ঘায়ু এবং দ্রুত হসপিটাল থেকে বাসায় ফেরা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।